চ্যাপ্টার ২২৭ ইনভেন্টর লেপার্ড। কুয়াশা ঢাকা একটা সকালে নিজের ডাইনিং টেবিলে বসেছিল ক্লাইন মোরেত্তি। সে তার বিশেষভাবে কেনা গমের রুটি টুকরো টুকরো করে ভাঙল। তারপর সেটা দুধে ভিজিয়ে নিল যাতে খেতে আরেকটু ভালো লাগে। যদিও তার শরীর অনেক আগেই বদলে গেছে, কিন্তু সুস্বাদু খাবারের প্রতি তার টান আর পাগলামি যেন একেবারে আত্মার গভীরে খোদাই করা। লোয়েন কিংডমের একঘেয়ে আর রোজকার সেই একই রকম সকালের নাস্তার সাথে সে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। তাই সে নিজের মতো করে নানারকম পরীক্ষা নিরীক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। সে নিজেকে শুধু টোস্ট, রুটি, বেকন, সসেজ আর মাখনের মধ্যে আটকে রাখতে চাইল না। সে তার খাবারের ধরনটাকে আরও একটু উন্নত আর বৈচিত্র্যময় করার জন্য বেশ ভালোই চেষ্টা করছিল। উদাহরণ হিসেবে বলা যায়, তার রেসিপিতে নতুন করে যোগ হয়েছিল দক্ষিণের পর্কভরা পেস্ট্রি, ফেইন আফটার নুডলস আর পোড়ানো ভুট্টার পেস্ট্রি। ফেইসাক এম্পায়ারের ক্যাভিয়ারও কিন্তু খারাপ না, তবে ওটার দাম বড্ড বেশি। ওগুলো কেবল ফর্মাল ডিনারের জন্যই ঠিক আছে, এই বলে ক্লাইন দুধে নরম করা গমের রুটির ছোট একটা টুকরো চামচ দিয়ে তুলে মুখে পুরে দিল। একটু চিবোতেই সে গমের মিষ্টি সুবাসের সাথে দুধের দারুণ একটা মিশ্রণ টের পেল। রুটিটা গিলে ফেলার পর মুখের ভেতরের স্বাদটা যেন আরও বেশি মিষ্টি লাগছিল। নাস্তা শেষ করে ক্লাইন তার চামচ আর ছুরি নামিয়ে রাখল, তবে টেবিল পরিষ্কার করার জন্য তার কোনো তাড়া ছিল না। সে খবরের কাগজটা হাতে তুলে নিল আর পড়তে শুরু করল। আমি একটু পর একটা ডিভিনেশন করব। যদি অন্য কোনো কাজ না থাকে তবে সেন্ট জর্জ বড়োর 3rd স্ট্রিটে গিয়ে মিস্টার লেপার্ডের সাথে একবার দেখা করে আসব। গিয়ে দেখব তার সেই নতুন যানের পেছনে টাকা খাটানোটা আদৌ বুদ্ধিমানের কাজ হবে কি না। ব্যাকলুন শহরটা সত্যিই অনেক বড়। এখানকার এক একটা বড় প্রায় পুরো টিঙ্গেন শহরের সমান। বিশেষ করে ইস্ট বড়োর আকার তো রীতিমতো হাস্যকর রকমের বিশাল। এটা অন্যান্যগুলোর চেয়ে অন্তত দ্বিগুণ বড় হবে। এখানে যাতায়াতের সবচেয়ে সহজ আর সস্তা উপায় হল প্রথমে হাঁটা, এরপর স্টিম মেট্রোতে চড়া আর তারপর আবার হাঁটা। কিন্তু এতে সময় নষ্ট হয় প্রচুর। ক্লাইনের মনটা এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। ব্যাকলুন্ডের ঘোড়ার গাড়ির ব্যবস্থাটা অনেকটা টিঙ্গেন শহরের মতোই ছিল। ভাড়াও প্রায় একই রকম, তবে একটাই সমস্যা হল এগুলোর বেশিরভাগই কেবল নির্দিষ্ট একটা বড়োর ভেতরেই চলাচল করে। কেউ যদি চেরুট থেকে সেন্ট জর্জে যেতে চায় তবে তাকে কয়েকবার গাড়ি বদলাতে হবে, আর এতে স্বভাবতই খরচ অনেক বেড়ে যাবে। এই ধরনের একটা পরিস্থিতিতে নতুন কোনো যাতায়াতের মাধ্যমের সম্ভাবনাটা সত্যিই বেশ লোভনীয় মনে হচ্ছিল। ঠক ঠক ঠক। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। শব্দটা এতটাই জোরে ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। কে এলো? আবার এরা কি ডোরবেল বাজাতেও জানে না, নাকি নিচু গলায় কয়েকটা শব্দ বিড়বিড় করে সে তার কলারটা ঠিক করল। তারপর হেঁটে গিয়ে দরজাটা টেনে খুলল। তার সামনে দাঁড়িয়ে থাকা মুখটা ছিল বেশ পরিচিত। এ তো সেই হাইল্যান্ডার লোকটা যে স্টিম মেট্রোতে ইয়ানকে তাড়া করেছিল। তার গায়ের রং বেশ চাপা, চোখের কোটরগুলো বসা আর শরীরটা ছিপছিপে অথচ বেশ শক্তপোক্ত। ক্লাইনের মিডিয়াম শেপের ফল অনুযায়ী এই লোকটার নাম মেরসল্ট। সে জমাঙ্গার গ্যাং বস এর প্রায় সমকক্ষ একজন জল্লাদ। এক্সকিউজ মি, আপনি কাকে খুঁজছেন? আমাকে কি কোনো কাজের দায়িত্ব দিতে চান? ক্লাইন ইচ্ছে করেই একটু বিভ্রান্ত হওয়ার ভান করল। মেরসল্ট একটা কালো কোট আর বেশ জমকালো একটা সিল্কের হ্যাট পরেছিল, কিন্তু তাকে কোনো দিক দিয়েই একজন ভদ্রলোকের মতো দেখাচ্ছিল না। সে ঠান্ডা চোখে ক্লাইনকে ওপর থেকে নিচ পর্যন্ত মাপল। তারপর বেশ ভারী হাইল্যান্ডার উচ্চারণে লোয়েন ভাষায় জিজ্ঞেস করল, আপনিই কি ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি? হ্যাঁ। ক্লাইন খুব সংক্ষেপে এবং মিষ্টি করে উত্তর দিল। মেরসল্ট শক্তভাবে তার মাথা নাড়াল। আমি একজনকে খোঁজার জন্য আপনাকে নিয়োগ দিতে চাই। আমরা ভেতরে বসে পুরো বিষয়টা নিয়ে কথা বলতে পারি। ক্লাইন নিজের আচরণে কোনো ধরনের অস্বাভাবিকতা প্রকাশ পেতে দিল না। মেরসল্ট ঠান্ডাভাবে মাথা নাড়াল। তার কোনো দরকার নেই। একথা বলার পর তার চোখ দুটো হঠাৎ করেই তীক্ষ্ণ হয়ে উঠল। আমি যাকে খুঁজছি তার নাম ইয়ান রাইট। তার চোখ দুটো টকটকে লাল রঙের, বয়স হয়তো 15 কি 16 হবে। সে একটা পুরনো বাদামি রঙের কোট আর ঠিক একই রঙের একটা গোল হ্যাট পরতে পছন্দ করে। আমার বিশ্বাস আপনি তাকে চেনেন। ক্লাইন আলতো করে একটু হাসল। আপনি কি নিয়ে কথা বলছেন আমি আসলে বুঝতে পারছি না। মেরসল্ট ক্লাইনের এই অস্বীকৃতিকে পুরোপুরি পাত্তা দিল না। সে একটা চোর যে আমার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চুরি করেছে। আপনি যদি তাকে খুঁজে বের করে দিতে পারেন তবে আপনাকে অন্তত 10 পাউন্ড পারিশ্রমিক দেওয়া হবে। আপনি যে তথ্য দিয়েছেন সেটা খুব সামান্য। ক্লাইন একটা অজুহাত দাঁড় করাল। 30 পাউন্ড। মেরসল্ট নতুন করে দরদাম হাঁকাল। ক্লাইন তার দিকে এক নজর তাকিয়ে বলল, না, এটা আমার গোপনীয়তা রক্ষার নীতির বিরোধী। 50 পাউন্ড। মেরসল্ট ঠান্ডা গলায় উত্তর দিল, আমাকে মাফ করবেন, আমি এই কাজটা নিতে পারব না। ক্লাইন অন্তত 2 সেকেন্ডের জন্য একটু চমকে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে প্রস্তাবটা ফিরিয়ে দেওয়াকেই বেছে নিল। মেরসল্ট কয়েক সেকেন্ড ধরে ধীরে ধীরে তাকে পর্যবেক্ষণ করল।
তার চোখ দুটো আস্তে আস্তে ঠান্ডা আর ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। সে আর নতুন কোনো দাম হাঁকাল না, কিংবা কোনো ভদ্রতা দেখিয়ে বিদায়ও নিল না। হঠাৎ করেই সে ঘুরে দাঁড়াল আর দ্রুত পায়ে হেঁটে রাস্তার শেষ মাথায় চলে গেল। এই গ্যাংটার গোয়েন্দা নেটওয়ার্ক তো বেশ ভালো। ইয়ান যে একবার আমার কাছে এসেছিল সেটা তারা সত্যিই জেনে গেছে। ক্লাইন ভেতরে ভেতরে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তবে সে খুব একটা উদ্বেগ বা ভয় পাচ্ছিল না। যাই হোক না কেন, আমি তো সেই মানুষ যে কিনা সরাসরি একটা ইভিল গডের সন্তানের মুখোমুখি হয়েছিলাম। যদিও আমাদের মাঝে একটা পেটের ব্যবধান ছিল। এই কথা ভাবতেই তার ঠোঁটের কোণে চমৎকার একটা হাসি ফুটে উঠল। সে একটা কয়েন টস করে ঠিক করতে চাইল যে আজ তার বাইরে যাওয়া উচিত হবে কি না। কয়েনটার উত্তর ছিল ইতিবাচক। সেন্ট জর্জ বড়, সার্চ স্ট্রিট। প্রথমে ট্র্যাকে চলা ঘোড়ার গাড়ি, তারপর স্টিম মেট্রো, আর সবশেষে ট্র্যাকবিহীন গাড়িতে চেপে ক্লাইন অবশেষে তার গন্তব্যে এসে পৌঁছাল। সব মিলিয়ে তার খরচ হল মোট 11 পেন্স। গাড়ি থেকে নামতেই সে দেখল যে ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু সে তার সাথে কোনো ছাতা আনেনি। খবরের কাগজ আর ম্যাগাজিনের কথা মানলে ব্যাকলুন্ডে এটা নাকি রোজকার ঘটনা। এখানে হ্যাট এত জনপ্রিয় হওয়ার আসল কারণটাই হল ভদ্রমহিলা আর ভদ্রলোকেরা সবসময় সাথে ছাতা বয়ে বেড়াতে পছন্দ করেন না। ক্লাইন তার হাফ টপ হ্যাটটা এক হাত দিয়ে চেপে ধরে দ্রুত পায়ে ছুটে গিয়ে ইউনিট 9-এর বাইরে দাঁড়াল। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে ছাদের কার্নিশের নিচে আশ্রয় নিল। গায়ের ওপর জমা হওয়া দৃশ্যমান বৃষ্টির ফোঁটাগুলো ঝেড়ে ফেলে সে ডোরবেল বাজাল। তবে সে ভেতর থেকে কোনো কোকিল ডাকা বা টুংটাং শব্দ শুনতে পেল না। ডোরবেলটা কি নষ্ট হয়ে গেছে? ক্লাইন কড়া নাড়ার জন্য সবে হাত তুলতে যাবে, ঠিক তখনই সে দূর থেকে কারো পায়ের শব্দ এগিয়ে আসতে শুনল। স্বাভাবিকভাবেই লোকটার একটা অবয়ব তার মনের আয়নায় ভেসে উঠল। লোকটা বেশ লম্বা আর রোগাটে গড়নের, মাথায় কালো চুল আর চোখ দুটো নীল রঙের। তার বয়স 30-এর কোঠায় হবে, পরনে ধূসর নীল রঙের শ্রমিকদের পোশাক। তবে তাকে দেখতে বেশ ভদ্র আর রুচিশীল মনে হচ্ছিল। ক্যাঁচ করে একটা শব্দ করে দরজাটা খুলে গেল। ভদ্রলোক তার কপাল ঘষতে ঘষতে জিজ্ঞেস করলেন, আমি কি জানতে পারি আপনি কাকে খুঁজছেন? বিশেষ কোনো দরকার ছিল কি? ক্লাইন তার হ্যাটটা খুলে মাথা সামান্য একটু নিচু করে সম্মান জানাল। আমি এখানে মিস্টার লেপার্ডের খোঁজে এসেছি। আমি তার তৈরি নতুন যানটির ব্যাপারে বেশ আগ্রহী। ভদ্রলোকের চোখ দুটো হঠাৎ করেই খুশিতে চকচক করে উঠল। আমি লেপার্ড, দয়া করে ভেতরে আসুন। তিনি একপাশে সরে দাঁড়িয়ে ক্লাইনকে ভেতরে ঢোকার রাস্তা করে দিলেন। তবে বাড়ির প্রবেশমুখে কোনো কোট ঝুলিয়ে রাখার র‍্যাক ছিল না, তাই ক্লাইন কেবল তার হাতের ছড়িটা একপাশে হেলিয়ে রাখতে পারল, কিন্তু কোটটা খোলার কোনো উপায় পেল না। সে লেপার্ডের পিছু পিছু বসার ঘরে গিয়ে ঢুকল। এটা না বললেই নয় যে ভদ্রলোকের বাড়িটা ছিল ভীষণ অগোছালো। বসার ঘরের কফি টেবিলটার ওপরেই রেঞ্জ, বিয়ারিং আর স্ক্রু ড্রাইভারের মতো অসংখ্য মেকানিক্যাল জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। আপনি কত টাকা বিনিয়োগ করতে চান? আহা, আপনি কি কফি খাবেন নাকি ব্ল্যাক টি? মনে হচ্ছে আমার ব্ল্যাক টি শেষ হয়ে গেছে। লেপার্ড এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললেন। এই ভদ্রলোক একটু বেশি সোজাসাপটা কথা বলেন, আর মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা তার খুব একটা জানা নেই মনে হচ্ছে। ক্লাইনের মাথায় হঠাৎ করেই একটা চিন্তা খেলে গেল, আর সে তার ভেবে রাখা কথাগুলো পাল্টে ফেলল। সে সরাসরি কাজের কথায় চলে এলো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আপনার নতুন যানটি দেখতে হবে। কিছু না বুঝে আমি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। কথা বলতে বলতে সে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল, আর দেয়ালে ঝোলানো একটা ত্রিভুজাকৃতির স্যাক্রেড এমব্লেম দেখতে পেল। ওটা ছিল গড অব স্টিম অ্যান্ড মেশিনারিজের প্রতীক। সেই নিরেট ত্রিভুজটা স্টিম, গিয়ার আর লিভারের মতো নানা রকম প্রতীকে ভরা ছিল। ক্লাইনের এরকম সোজাসাপটা কথা শুনে লেপার্ড একটুও বিরক্ত হলেন না। তিনি সাথে সাথেই বলে উঠলেন, আমি আপনাকে দেখাচ্ছি। কথাটা বলার পর মুহূর্তেই তিনি নিজের মাথায় একটা চাপড় মারলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি যাতে আমার এই আবিষ্কার চুরি করতে না পারেন সেজন্য আমাদের একটা নন ডিসক্লোজার চুক্তিতে সই করতে হবে। মিস্টার লেপার্ড, আপনার স্মৃতিশক্তিও তো দেখি খুব একটা সুবিধার না। ক্লাইন একটু হেসে বলল, সেটা কোনো সমস্যাই না। সেই সাধারণ চুক্তিপত্রটাতে সই করার পর লেপার্ড ক্লাইনকে একটা ঘরের দিকে নিয়ে গেলেন, যেটাকে দেখে একটা কাজের ঘর বলেই মনে হচ্ছিল। তিনি পাশের গেস্ট রুম আর বেজমেন্টের দেয়াল ভেঙে ঘরটাকে বেশ চওড়া আর খোলামেলা করে নিয়েছিলেন। মেঝেতে যত্রতত্র যন্ত্রপাতি ছড়ানো ছিল, আর ঠিক মাঝখানে মানুষের অর্ধেক উচ্চতার অনেকটা ঘোড়ার গাড়ির মতো দেখতে একটা বিদঘুটে জিনিস দাঁড়িয়েছিল। এর পাশাপাশি ডোরবেলের তারটাকেও খুব বুদ্ধিমত্তার সাথে এখানে যুক্ত করা হয়েছিল। কেউ দড়ি ধরে টান দিলেই ওই মেকানিজম থেকে একটা স্টিলের বল ছিটকে বেরিয়ে আসবে। তারপর সেটা একটা বিশেষ ট্র্যাক ধরে গড়িয়ে গিয়ে মাঝখানের ওই যন্ত্রটাতে আঘাত করবে, আর তাতেই একটা ঝনঝন শব্দ তৈরি হবে। শব্দটা খুব বেশি জোরালো না হলেও যন্ত্রপাতির কাজে মগ্ন থাকা লেপার্ডের মনোযোগ কাটতে সেটা যথেষ্ট ছিল। এটাই কি আপনার সেই নতুন আবিষ্কৃত যান? ক্লাইন ঘরের মাঝখানে রাখা ওই বিদঘুটে জিনিসটার দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল।
হ্যাঁ, আমি এটা এম্পেরর রোজেল গুস্তাভো এর কল্পনার ওপর ভিত্তি করে তৈরি করেছি। লেপার্ড তার চোখ দুটো উত্তেজনায় জলজল করে উঠল। এম্পেরর রোজেল গুস্তাভোর কল্পনা? ক্লাইন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল। লেপার্ড একরাশ মুগ্ধতা নিয়ে ব্যাখ্যা করতে শুরু করলেন। এম্পেরর রোজেল গুস্তাভো তার পেছনে বেশ কিছু পাণ্ডুলিপি রেখে গেছেন, যেখানে তিনি ভবিষ্যতের যন্ত্রপাতির একটা রূপরেখা এঁকেছিলেন। তিনি ছিলেন অসাধারণ একজন জিনিয়াস, না একজন মাস্টার। তার ভাবা অনেক কিছুই ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। হে, এই পাণ্ডুলিপিটা চার্চ অব দ্য গড অব স্টিম অ্যান্ড মেশিনারিজে রাখা আছে। যারা খাঁটি বিশ্বাসী নয়, তাদের পক্ষে এটা ধার নেওয়ার কোনো উপায় নেই। এম্পেরর, আপনি কি এখনও অন্যের জন্য কিছুই বাকি রাখছেন না? ক্লাইনের মুখের পেশি সামান্য কেঁপে উঠল। সে কোনোমতে তার মুখের হাসিটা ধরে রাখল। এটার ব্যাপারে আমাকে একটু বিস্তারিত বলুন। ক্লাইন প্রসঙ্গটা পাল্টে দিল। লেপার্ড ক্লাইনকে সেই বিদঘুটে ধাতব জিনিসটার কাছে নিয়ে গেলেন আর ওটার দরজাটা খুললেন। এটা এমন একটা যাতায়াতের মাধ্যম যার জন্য কোনো ঘোড়ার দরকার নেই। চালক সামনের বাঁদিকের সিটে বসে একটানা প্যাডেলে চাপ দেবেন। লিভার আর একটা চেইনের মাধ্যমে এটা 4টে চাকার সাথে যুক্ত থাকে, যার ফলে যানটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর চাকার মধ্যে আমি বাতাস ভরা রাবার ব্যবহার করেছি, যা যাত্রাটাকে অনেক বেশি মসৃণ করে তুলবে। তার মানে এটা মানুষের শক্তিতে চলা একটা গাড়ি। ক্লাইন নিজেকে ব্যঙ্গ করা থেকে আটকে রাখতে পারল না। সে একটু ভেবেচিন্তে বলল, এত বড় একটা যান আর অন্তত 4 জন যাত্রীকে নিয়ে শুধু মানুষের গায়ের জোর দিয়ে খুব বেশি দূর যাওয়া তো অসম্ভব। এটাই তো আমার পরবর্তী লক্ষ্য, ওজন কমানো আর লিভারটাকে আরও কয়েক গুণ বাড়ানো। তবে আমার আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো নেই। আমি নতুন করে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করার মতো টাকা জোগাড় করতে পারছি না। লেপার্ড খুব আশার দৃষ্টি নিয়ে ক্লাইনের দিকে তাকালেন। আপনি অন্য কোনো পদ্ধতির কথা কেন ভাবছেন না? যেমন ধরুন, চালিকা শক্তি হিসেবে স্টিম বা বাষ্প ব্যবহার করা? ক্লাইন ধীরে ধীরে তার কথাগুলো গুছিয়ে নিল। লেপার্ড মাথা নাড়লেন। এমন মানুষও আছেন যারা সেটা আবিষ্কার করেছেন, কিন্তু সেগুলোর আকার ভীষণ বড়, যার ফলে অনেক রাস্তাতেই সেটা চালানো খুব কঠিন হয়ে পড়ে। ক্লাইন ঠিক এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। তাহলে আপনি আরও সহজ কিছু কেন বানাচ্ছেন না? উদাহরণস্বরূপ, বাইরের কোনো খোলস ছাড়া শুধু 2 চাকার এমন একটা যান যেখানে কেবল একজন মানুষ বসতে পারবে। আপনি কি বাইকের মতো কিছুর কথা বলছেন? লেপার্ড একটু চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন। রোজেল গুস্তাভের পাণ্ডুলিপিতে কি সেটাও আছে? ক্লাইন বেশ জোর দিয়েই মাথা ঝাঁকাল। অন্যান্য মানুষেরা যেসব বাইক আবিষ্কার করেছে সেগুলো খুব একটা কাজের না। জিনিসটাকে আরও একটু সহজ করলে মনে হচ্ছে এটা কাজ করতেও পারে। এটা সত্যিই অন্যরকম একটা ব্যাপার হবে। কিন্তু এটা কিনবে কে? লেপার্ড নিজের মনেই বিড়বিড় করে বলে উঠলেন। তাকে একটা পথ দেখাতে ক্লাইন একটুও দ্বিধা করল না। পিয়ন, সামান্য কিছু জমানো টাকা আছে এমন শ্রমজীবী মানুষ কিংবা এমন ব্যবসায়ীরা যাদের সবসময় খুব ফিটফাট দেখানোর কোনো দরকার নেই, উল্টে যারা কিছুটা টাকা বাঁচাতে চায়। ব্যাকলুন্ড শহরে এমন মানুষের অভাব নেই। লেপার্ড কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার কাছে খুচরা যন্ত্রাংশ কেনার মতো কোনো টাকা নেই। আমি 100 গোল্ড পাউন্ড বিনিয়োগ করব। আর আমার এই পরামর্শের পাশাপাশি আমি মোট শেয়ারের ক্লাইন 10 ভাগ শেয়ারের কথা বলতে গিয়ে একটু ইতস্তত করল। 15 ভাগ বলাই ভালো হবে, কারণ সত্যি কথা বলতে কি 100 পাউন্ড খুব একটা বড় কোনো অঙ্ক নয়। আপনি 35 ভাগ শেয়ার নিতে পারেন, তবে সেটা কেবল আপনার বলা ওই বাইকের ধারণার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ক্লাইন যেন কোনো অযৌক্তিক দাবি করে না বসে, সেই ভয়ে লেপার্ড নিজেই আগেভাগে কথাটা বলে উঠলেন। ডান! ক্লাইন সাথে সাথেই হেসে ফেলল। আমরা প্রথমে একটা সাধারণ চুক্তিপত্র তৈরি করে এই বিষয়টা পাকাপাকি করে ফেলি। তারপর আমি একজন উকিল ডেকে একটা আনুষ্ঠানিক চুক্তিপত্র তৈরি করাব, আর সেখানে বিস্তারিত সব শর্ত যোগ করে দেব। যেমন ধরুন, অন্য কেউ যদি এতে বিনিয়োগ করতে চায়, তবে তাকে সবার আগে আমার অনুমতি নিতে হবে। কোনো সমস্যা নেই। লেপার্ড বেশ অধৈর্য হয়েই উত্তর দিলেন। তার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব নিজের প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশগুলো কিনে ফেলা। ঝিরিঝিরি বৃষ্টির কারণে চারপাশটা বেশ স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল, আর সেই বিষণ্ণ পরিবেশের মাঝেই ক্লাইন চেরুড বড়র মিন্স্ক স্ট্রিটে ফিরে এল। সে ঘরে ঢুকে সোজা একতলার বাথরুমে চলে গেল আর তার ফুলে ওঠা পেটের সমস্যাটার সমাধান করে নিল। ছলাৎ! জলের শব্দ প্রতিধ্বনিত হতেই ক্লাইন তার হাত ধোয়ার জন্য নিচু হল। ঠিক সেই মুহূর্তে তার মনের পর্দায় একটা ছবি ভেসে উঠল। বেসিনের সামনের আয়নায় তার নিচু করা মাথা, চারপাশের আবছা পরিবেশ, আর তার ঠিক পাশেই একজোড়া চোখ প্রতিফলিত হচ্ছিল। একজোড়া চোখ!